বছর জুড়ে রাজনৈতিক ডামাডোলের মাঝখানে 13ই নভেম্বর এই দিনটি যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 13ই নভেম্বর কি হবে তা নিয়ে যেমন এক ধরনের অনিশ্চয়তা আছে, 13ই নভেম্বরের আগের কয়েকদিন কি হলো এবং পরের কয়েকদিন কি হবে তাই নিয়েও রয়েছে নানান রকম শঙ্কা সম্ভাবনা। নিউজ এনার্জি আলাপ করতে চাই এই 13ই নভেম্বর নিয়ে, আগামী কয়েকদিনের খানিকটা বিশ্লেষণ এবং গত কয়েকদিনের ঘটনার খানিকটা স্মৃতিচারণ। আমি আছি নাহিদ হোসেন আপনাদের সাথে, আমার সাথে আছে আমি জিয়াদ রোহান। রন ভাই, আমরা বার্তা কক্ষে গতকালকে থেকে এক ধরনের উত্তেজনা আমরা সংবাদকর্মীদের যা হয় আর কি, গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, আজকেও রাতে 3টি বাসে আগুন লাগিয়েছে এই নভেম্বরের 12 তারিখে ক্যালেন্ডার ডেটে। এবং 13 নভেম্বর কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ তাদের যে লকডাউন কর্মসূচি সেইটাকে কেন্দ্র করে এবং একই সাথে আরও অনেকগুলো বিষয় চলছে রাজনৈতিক অঙ্গনে। কি মনে হচ্ছে, কেমনভাবে দেখছেন এই বছরের এই দিনটা? কি একটু অন্যরকম, একে আতঙ্ক রয়েছে, শঙ্কা আছে মানুষের জনমনে এক ধরনের অস্বস্তি? হ্যাঁ, জনমনে এক ধরনের অস্বস্তি, আতঙ্ক। একটা বিষয় কি, রাজনৈতিক অস্থিরতা এতদিন ছিল যে কোন দল কি ভাবছে না ভাবছে, নির্বাচন হবে কি হবে না, এক ধরনের ছিল। গত 2-3 দিন ধরে এই অস্থিরতাটা রাস্তায় রূপ নিয়েছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। গতকালকে রাতে ধানমন্ডিতে একটা স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে, ককটেল ফাটিয়েছে ধানমন্ডি 11-তে। স্কুলটি আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা তাদের অফিসের পাশে। সেটা হওয়াতে এক ধরনের আতঙ্ক ক্রিয়েট হয়েছে। স্কুলগুলোতে এক ধরনের অ্যালার্ট জারি হয়েছে। শোনা যাচ্ছে, জানা যাচ্ছে যে স্কুলগুলোতে নাকি এক ধরনের গিয়েছে, তারা স্কুল কর্তৃপক্ষগুলো এক ধরনের আতঙ্কের মধ্যে আছে যে স্কুলে কোনো ধরনের হামলা হয় কিনা। তো সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু স্কুল, আমি অন্তত 2টি স্কুলের কথা জানি যে যারা ক্লাস অনলাইনে শিফট করে ফেলেছে। একটি স্কুল আজকে বন্ধ ঘোষণা করেছে মানে অনলাইনে ক্লাস শিফট করেছে, আজকে থেকেই শুরু হয়ে গেছে। মনে হয় সামনে আরও বেশ কিছু স্কুলে এই কাজ করবে, এগুলি শুরু করবে। ইন্টারেস্টিং, আজকে সকালে মোহাম্মদপুরেও মনে হয় প্রিপারেটরি স্কুলের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ফুটানো হয়েছে। সব মিলিয়ে এই ধরনের জিনিসগুলা, এই রাজনৈতিক অস্থিরতা যখন রাস্তায় এবং সিভিল লাইফে এসে পড়ে, তখন আসলে তো এখন জনগণের মনে এক ধরনের আতঙ্ক, এবং ক্লিয়ার এটা আতঙ্ক। স্কুলগুলো বন্ধ করে, স্কুলগুলি আসলে অনলাইনে শিফট করে দিয়েছে যে এইগুলি হবে। অনেক স্কুলের সাথেই আমারও 3-4টা স্কুলে কথা হয়েছে, তারা বলছিল যে আনুষ্ঠানিকভাবে বন্ধ তো ঘোষণা করতে পারছি না, কিন্তু স্টুডেন্টদের বলে দেওয়া হচ্ছে যে আসার দরকার নাই, এবং অনেক অভিভাবক নিজেরাই স্কুলে পাঠাচ্ছেন না। সেটা তো আমি ধানমন্ডি এলাকাতে যেখানে আসলে আমি থাকি, সেখানে অনেক, আমি কালকের ঘটনার পরে অনেক অভিভাবককে বলতে শুনছি যে না, কালকে বাচ্চাকে স্কুলে দিব না, স্কুল খোলা থাকুক বন্ধ থাকুক যাই হোক, স্কুল অনলাইন হোক আর না হোক। স্কুলগুলো অবশ্য অনেকেই খুব প্রম্পট ডিসিশন নিয়ে অনলাইনে চলে গিয়েছে, সেটা একটা ব্যাপার আর কি। কিন্তু আমার এইগুলা থেকে আসলে মনে আছে কিনা জানি, ওই যে যখন 2014-18-তে ইলেকশনের আগে অবরোধ চলছিল, তখন কিন্তু এক ধরনের এই একই ধরনের এই দেখা গিয়েছিল, বিশেষ করে 13-14 সালের দিকে, 13-14 সালের ইলেকশনের আগের দিকে পেট্রোল বোমা। কিন্তু মানুষের মনে এক ধরনের আতঙ্ক ছিল। আমি অনেক লোকজনকে বলতে শুনেছি যে বাসে উঠে তারা আসলে সবার দিকে তাকাতো যে আসলে ওকে আসলে একটা পেট্রোল বোমা, এবং গাড়ির গ্লাস বন্ধ রাখতো, কেউ গাড়ির গ্লাস বন্ধ রাখতো। এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সেই ওরকম এক ধরনের মানুষের মনে তো এই স্মৃতি একদম তাজা, আসলে খুব বেশি দিন, 10-12 বছর আগের কথা। এখন সেই আতঙ্কের জায়গা থেকে কিন্তু স্কুল বন্ধ হয়ে স্কুলগুলা চলে যাচ্ছে। এইটা তো আসলে একটা আতঙ্কের প্রতিফলনই আসলে কি হচ্ছে। আরেক দিক থেকে তো আসলে রাজনীতির অঙ্গন তো রাজনৈতিক বাহাসটা, যেটা আমরা ধরেন 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতাতে এক ধরনের রাজনৈতিক বাহাস তৈরি হয়েছিল, এবং বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য কমিশনের 9 মাসের যাত্রার পর যে একটা সুপার অনৈক্য, একদিকে বিএনপি, একদিকে জামায়াত, একদিকে এনসিপি, আর আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, কার্যক্রম স্থগিত, কিন্তু তাদেরও ধরেন বিদেশ থেকে নানান রকম প্রচারণা, সব মিলিয়ে একটা রাজনৈতিক বাহাস ছিল। কিন্তু সেই রাজনৈতিক বাহাসটা এখন সহিংসতায় রূপ নিল। তার সামনের দিনগুলোতে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মনে তো শঙ্কা আরও বাড়বে। হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে ওই যে বলছিলাম যে নির্বাচনের আগে এক ধরনের অস্থিরতা
অস্থিরতা দেখা যায়, সহিংসতা সেই অর্থে ধরেন একটা ইস্যুর সময় হয় যে আন্দোলন যখন চলে, কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন চলে, তখন হয়তো বা সহিংসতার মতো বিষয়টা ঘটে। এখনও আবার সেই জিনিসটাই ফিরে আসছে। এর মাঝখানে তো আসলে রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট রকম গরম হয়ে মানে অস্থির হয়ে রয়েছে এবং সেখানে অনেকই হয়ে রয়েছে। 13ই নভেম্বর আওয়ামী লীগের একটা লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই একই 13ই নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটির রায় কবে হবে সেটা জানা যাবে। এই দুটা জিনিস একসঙ্গে আছে। একই সঙ্গে আবার যেহেতু ওই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হয় নাই, কালকেই তো উপদেষ্টা পরিষদের বৈঠক আছে যদি আমি ভুল না বলে থাকি, পরশুদিন কিংবা তার আগের দিন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে উনি আগেই বলেছিলেন যে পলিটিক্যাল পার্টিগুলো যেন এক ধরনের ডিসিশনে এসে একটা জায়গায় জানালো, সরকার তার মতো যে এক সপ্তাহের একটা সময়, এক সপ্তাহের একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল, এবং সেইটা মনে হয় কালকে উদ্যোগ আলোচনা করতে, কিন্তু কোনো আলোচনা আমরা দেখিনি কার্যত। না, আলোচনা তো দেখিনি, উল্টা সবাই আসলে মুখোমুখি অবস্থানে চলে, মুখোমুখি এবং অনর অবস্থান। মানে বিএনপি বলছে যে জুলাই সনদে যেটা স্বাক্ষর করা হয়েছিল সেইখানে যে নোট অফ ডিসেন্টগুলো ছিল সেগুলো বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। জামায়াত ইসলামের আমির গতকালকে বলেছেন যারা জুলাই বিপ্লবকে ধারণ করে না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নেই। হ্যাঁ, এই তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নেই, মানে এই একটা স্টেটমেন্ট দিয়ে একটা তো জিনিস তারা পরিষ্কার করে দিয়েছে আসলে যে তাদের দাবি না মানে তারা আসলে কোনো ধরনের ইলেকশনে যাবে না, কিংবা যদি অন্যভাবে ইন্টারপ্রিট করি আসলে ইলেকশন কি তারা কি হতে দেবে কিনা সেটা একটা বিষয়। একই সঙ্গে এনসিপিও একই ধরনের একটা অবস্থানে আছে যে জুলাইয়ের কালকে তো মনে হয় ওরা বললো যে তাদের নিয়ে আসলে একটা জোট বাঁধার কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, অনেক ধরনের জোটের সমীকরণ, সেই জিনিসটা ডিফিউজ করতে গিয়ে যেটা বললো হাসনাত আব্দুল্লাহ, যারা জুলাই বিশ্বাসে করে না তাদের সঙ্গে কোনো জোট নেই, মানে যারা সংস্কারে বিশ্বাস করে না, হ্যাঁ সংস্কারে বিশ্বাস করে না তাদের সঙ্গে কোনো জোট নেই। তো জামায়াত আর এনসিপি অবস্থান আসলে পরিষ্কার করে দিয়েছে যে আসলে এই জুলাই সনদ এবং এই ইস্যু রিজলভ না হওয়া পর্যন্ত তারা আসলে কোনো ধরনের নির্বাচনে যাবে না। দুইজন দুইভাবে বলেছে, কিন্তু কার্যত কথাটা একই। মানে যাবে না কি বলবেন, নাকি নির্বাচনে হয়তো তারা যাবে, কিন্তু এই যে সরকারকে চাপে রাখা কিংবা মানে এন্টায়ার পলিটিক্যাল ডায়াসফোরা পলিসি লেভেল যারা আছেন তাদেরকে এক ধরনের চাপে রাখার চেষ্টা। হ্যাঁ, ওটা পলিটিক্যাল রেটরিকটা ওরকম আর কি, রাজনৈতিকভাবে বলতে হলো ওরকম, কিন্তু উদ্দেশ্যটা তো সেইটাই আর কি, যে চাপে রেখে আমাদের মতো করে আসলে ইলেকশনে আমাদের মতো করে আসলে সবার যেই দাবি থাকে আমাদের মতো করে আসলে ইলেকশনে যেতে হবে আর কি। কিন্তু এইদিকে কালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বেশ কিছু একই ধরনের স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন। ঠাকুরগাঁওয়ে মনে হয় একটি কর্মী, গতকাল তিনি তার নির্বাচনী এখানে ওই আবারও বলবো খুব স্ট্রং পলিটিক্যাল রেটরিকে ব্যবহার করেছেন উনি এরকম বলেছেন যে ভোট হলে জামায়াত ইসলামের অস্তিত্ব থাকবে না, এবং খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে উনি যারা আওয়ামী লীগ কর্মী আছেন তাদের এক ধরনের বিএনপি তাদের পক্ষ থেকে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিহিংসার রাজনীতিতে। হ্যাঁ, উনি বলছিলেন যে 5 আগস্টের পরপর বিএনপি চেয়ারপারসন একটা ভিডিও বার্তা দিয়েছিলেন, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সেইটাকে কোট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে আমরা আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, মামলা যেগুলো হয়েছে সেগুলো আমরা তুলে নেব। এটা একটা অনুষ্ঠানে, কিন্তু উনি কিন্তু গতকাল মানে 11ই নভেম্বর উনি 2টি অনুষ্ঠানে কথা বলেছেন। আরেকটি অনুষ্ঠানে আবার তিনি বলেছেন, ওটিও একটা জনসভা ছিল, যে আওয়ামী লীগ যারা করেন মানে আওয়ামী লীগের নৌকার মূল কাণ্ডারি তো ভারতে পালিয়ে গেছেন, কিন্তু তারপরে যারা নৌকার কর্মী আছেন তারা খানিকটা অসহায় অবস্থায় আছেন। তিনি বলছিলেন যে আপনারা চিন্তা করবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করেননি, শেষ বাক্যে বলেছেন আমরা থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এবং এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের যারা ধরেন আওয়ামী লীগ কর্মীরা তো কেউ প্রকাশ্যে নাই, এখন বিদেশে পালিয়ে আছেন, অনেকে হয়তো ঘরে লুকিয়ে আছেন, কিন্তু তারা ফেসবুকে কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছেন এই কথা বলার পরে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছেন কিনা। না, এটা এইভাবে দেখা যায়। আরেকটা বিষয়ে দেখা যায়, এটা আমি বলবো যে এটা একটা ভালো পলিটিক্যাল কালচারের সূচনা হয়তো বা, নিঃসন্দেহে, যে পাস্ট ইজ পাস্ট অ্যান্ড হোয়াট। আবার একই সঙ্গে এটা এক ধরনের সিগন্যালও হতে পারে, পলিটিক্যাল সিগন্যালও হতে পারে, ইলেকশনের আগে যে এক ধরনের সিগন্যালও হতে পারে। ওই যেটা বলছিলাম যে এগুলো তো সবই ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, শেষ বলে কিছু নেই, আর রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সো পলিটিক্যাল রেটরিকের জায়গা থেকেও এই জিনিসটা এইভাবেও দেখা যেতে পারে যে হ্যাঁ এটা এক ধরনের আশ্বস্ত করা। এবং ভোটের সময় তো ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে, তো অনেক সুইঙ্গিং ভোট থাকে, তো দিস মাইট কাউন্ট অ্যাজ অলসো ভোট আনারও একটা বিষয় হয়ে থাকতে হবে। কিন্তু যেটাই হোক না কেন এই যে স্টেটমেন্ট, এই যে আশ্বাস এটা দেওয়ার, আমি ব্যক্তিগতভাবে
আমার মনে হয়, কিংবা আরও অনেকে আমার সঙ্গে একমত মনে করেন যে দিস ইজ এ গুড শিফট অফ পলিটিক্যাল কালচার, যে আশ্বাস দেওয়া যে হ্যাঁ হোয়াট এভার হ্যাপেন, সাধারণ নেতাকর্মী যারা আছেন আসলে সরকার কিংবা ক্ষমতায় থাকলে দুর্নীতি কিংবা এইগুলি যা হয় এগুলি তো আসলে উপরের দিকের লোকজন, নেতৃত্বস্থানীয় লোকজন করেন বেশিরভাগ সময়। সাধারণ নেতাকর্মী তো আসলে সাধারণ নেতাকর্মী, সে তো আসলে সমর্থক, সে আসলে সাপোর্টার, সবাই তো আসলে এই ধরনের জিনিস মধ্যে থাকে না। না, এই আলোচনাটা তো 5ই আগস্টের পর থেকেই হচ্ছিল যে এই যে একদম তৃণমূলে যারা রাজনীতি করেন তারা যে রেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, আমাদের রাজনৈতিক ইতিহাস দেখলে তারা দলের যে উপরের দিকে যারা থাকেন তাদের নানান রকম অন্যায়, অবিচার, অনাচার সেইগুলার জন্য ভিকটিম হতে হয় নিচের দিকে তৃণমূল কর্মীদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে ইঙ্গিত করেই বলেছেন। আমরা একটু 20 নভেম্বর নিয়েও আলোচনা করতে চাই। 20 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার কিভাবে ফিরবে সেটার রায় আপিল বিভাগ সেদিন রায় দেবে, রায়ের তারিখ সেদিনই রায় দেবে। এটা নিয়েও কিন্তু এক ধরনের এই পলিটিক্যাল ডায়াসফোরাতে আলাপ আছে যে আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার রিস্টোর করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎটা আসলে কি, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারই কি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবে নাকি নতুন করে কোনো সেট অফ গভর্নমেন্ট বসবে? এই আলোচনা নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, এই আলোচনা নিয়েও তো এখনো প্রকাশ্যে রাজনৈতিক দলগুলো কোনো জনসভা হিসেবে প্রকাশ্যে কোনো বিবৃতি দিচ্ছে না, কিন্তু এই আলোচনাটা আসবেই তো, যে যখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমি পুনর্বহাল করব, এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার নয়, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই প্রক্রিয়াটা কি হবে, কি আদালত কি জানাবে, আদালতে হয়তো বা কোনো নির্দেশ দিতে পারে যে কোন প্রক্রিয়া এটা হবে। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এর আগে যেটা দেখছি 2007-08-এর সময়, যে আসলে আরেকটা নতুন সেট অফ গভর্নমেন্ট ওত নিয়ে আসলে আরেকটা নতুন সেট অফ গভর্নমেন্ট ফর্ম করা হয় সব মিলে। সেই ক্ষেত্রেও আবার আরেকটা বিষয় আছে, যদি নভেম্বরের 20 তারিখ যদি রায় হয় তাহলে তার মাঝখানেই তত্ত্বাবধায়ক সরকার করতে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তাহলে তো সেই আগের এই 90 দিনের বাধ্যবাধকতা ফিরে আসবে। সেই ক্ষেত্রে সেইখানে আরেকটা জিনিস হচ্ছে, যদি এই নভেম্বরের 20 তারিখ ধরলাম, ডিসেম্বরে প্রথমেই যদি কোনো সরকার গঠন হয় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হতে হবে। যেই পরিস্থিতি হোক না কেন, ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্লেজ ছিল ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, সেটাও যদি একদম প্রথমার্ধে, প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে রোজা, দ্বিতীয়ার্ধে রোজা, আর এইখানে যদি ওই তত্ত্বাবধায়ক সরকার আসে 90 দিনের বাধ্যবাধকতা হয়, তাও সেটা ফেব্রুয়ারির শেষে পর্যন্ত গিয়েই সেটা ডেডলাইন সময়সীমা শেষ হয়। তো ইলেকশন আসলে এই সময়ের মধ্যেই হতে হবে। কিন্তু ইলেকশনের আগে পলিটিক্যাল দলগুলোর এই মুখোমুখি অবস্থান বেশ একটা ভালো মুখোমুখি অবস্থানে আছে। জামায়াতে ইসলাম, এনসিপি, মাঝে মাঝে এনসিপি এবং জামায়াতে ইসলাম একজন আরেকজনের দিকে তীর ছুটছে, বিএনপির দিকেও নানান রকম হচ্ছে। এই একটি অস্থিরতা, যেটা রাজনৈতিক অঙ্গনের অস্থিরতা এবং রাস্তার সহিংসতা, সব মিলিয়ে এই পরিস্থিতিতে আসলে কোন দিকে কীভাবে শেপ নেবে এটা বুঝতে হলে আরও 1-2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, কমপক্ষে তো 20 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে, যে বোঝার জন্য যে আসলে কোন দিকে যাবে সব কিছু। কিন্তু মানে জনমনের শঙ্কা বেড়েই চলেছে, মানে এই গত কয়েকদিনের ঘটনায় অন্তত, মানে সেই যে পুরনো স্মৃতিগুলো যেটা বলছিলাম 13-14 সালের দিকে পেট্রোল বোমায়, অসংখ্য বাসে পেট্রোল বোমার অনেক মানুষ মারা গিয়েছিল এবং মর্মান্তিক কিছু ঘটনাও ঘটেছিল সেই সময়। ওই ইসের সময় ছোট ছোট বাচ্চা মারা গিয়েছিল বাসের মধ্যে পড়ে, মানে সেটা তো খুবই একটা অনিশ্চিত সময় ছিল। মানে বলছিলাম যে লোকজন তখন ওরকম বাসে উঠলে চারপাশে তাকায় দেখতো যে এর কাছে কি কোনো পেট্রোল বোমা আছে কিনা। আপনি বলছিলেন যে আমার মনে আছে আমি তখন জানালা বন্ধ করে রাখতো। বাসে কেউ একজন উঠলেই, ধরেন কেউ যদি, গরম ছিল একটা সময় বছরের, মানে প্রচন্ড গরমে তো বাসের জানালাটা খুলে রাখতে চায় সবাই, কিন্তু কেউ বাসের জানালা, ওই গরম সহ্য করেও বাসের মানে জানালাটা কেউ খুলে রাখতে চাইতো না, জানালা যেন বন্ধ থাকে, মানে পেট্রোল বোমা মারলে অন্তত যেন একদম ডিরেক্টলি এসে না পড়ে, অন্তত বেরিয়ে যাওয়ার সুযোগ পাওয়া। এখন সাধারণ জনগণ হিসেবে আমার চাওয়া যে এই দৈনন্দিন জীবনে এই নিরাপত্তাহীনতা নিয়ে তো এই নিরাপত্তাহীনতার পরিস্থিতিটা যেন আর ফেরত না আসে। এমনিতেই আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের জীবনে নানান রকম সমস্যাতেই তারা থাকে, কিন্তু বাসে কখন একটা কিছু হয়ে যাবে সেই আতঙ্কে যদি থাকতে হয়, সেটাও একটাই। এবং আমার মনে আছে আমি কিছু মানুষজনকেও সেই সময় কিছু মানুষজন জানি যারা তখন আসলে বাসে চড়া বাদ দিয়ে দিয়েছিলেন, যে দেরি হচ্ছে, একটু টাকা বেশি খরচ হচ্ছে, আমি দরকার হলে রিক্সা নেবো, কিন্তু আমি কোনো বাসে উঠবো না, এমনকি হেঁটে যাবো প্রয়োজন, দরকার প্রয়োজনে হেঁটে যাবো, আমি কোনো বাসে উঠবো না। কিন্তু এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কিংবা এই সহিংসতা
কমিয়ে রাখার, বন্ধ রাখার দায়িত্ব যাদের, সেই আইনশৃঙ্খলা বাহিনী, তারা তো এখনও রাজনৈতিক দলগুলো বলছে, সাধারণ মানুষও বলছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো ঠিকঠাক ফাংশন করছে না। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে কয়েক লাখ হিসাব দিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে আনসারের 4 লাখের বেশি, সেনা সদস্য 1 লাখের বেশি, পুলিশ থাকবে 2-3 লাখ, মানে এই যে 7-8 লাখ মানুষের নিরাপত্তা ব্যবস্থা, তারপরেও মানুষের মধ্যে সেই স্বস্তিটা আসছে না। মানে আপনি দেখবেন পাবলিক স্ফিয়ারে যারা কথাবার্তা বলেন, কারোর মধ্যে কিন্তু সেই স্বস্তিটা নাই, কেউ ভরসা রাখতে পারছে না। ভিজিবল একটা লাগবে তো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এক ধরনের উন্নতি হচ্ছে। সত্যি কথা বলতে গত 2-1 দিনে এরকম ঘটনা হয়েছে, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসের চালক ভিতরে ঘুমাচ্ছিলেন রাত্রেবেলা, একটা পার্ক করা বাস, সেই বাসে একজন, আমি যদি ভুল না করে থাকি, একজন নারী ও শিশুও ছিলেন, কিন্তু তারা বের হয়ে যেতে পারছেন। এখন থিঙ্ক অফ ইট, যে একটা মানুষ ঘুমাচ্ছে রাতে, সে বাস চালক, তার ডিউটি ওটা, সকালবেলা হয়তো সে বাস নিয়ে বেরোবে, বাসেই ঘুমানোর সিদ্ধান্ত নিছে, কিংবা হয়তো বা বাসটা তার নিজেরই ছিল, সেই সিদ্ধান্ত নিয়েছে, সে তো ঘুমাচ্ছিল। এখন এইটুকু নিরাপত্তা, আমি শান্তিতে ঘুমাতে পারবো না, এই নিরাপত্তাটা যদি না থাকে, এর মাঝখানে যদি এই ঘটনা ঘটে, এটা তো একটা খুবই শো অফ মানে ডিসকনফিডেন্সের বিষয়, আস্থাহীনতার চরম একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু ডিএমপি কমিশনার একটা কথা বলেছেন 11 নভেম্বর, মানে গতকাল মঙ্গলবার, যে আওয়ামী লীগের যারা এই যে বাইকে করে চড়ে, মোটর সাইকেলে করে চলাফেরা করে এবং ককটেল ছুঁড়ে পালিয়ে যায়, তাদেরকে পলায়নরত অবস্থায় গ্রেপ্তার করে ফেলবে। মানে এখন পলায়নরত অবস্থায় গ্রেপ্তার করলে তো আসলে ককটেলটা ছোড়ার পর গ্রেপ্তার করতে হবে, কিন্তু ঘটনাটা তো ঘটে গেল। ফলে এখন সেটা তো এখন, মানে আমি এটা নিয়ে খুব বেশি করব না, যে এখন রাস্তাঘাটে 2টা মানুষ যাচ্ছে, তাদের কাছে একটা বাজারের ব্যাগ আছে, তাকে তো আগে গ্রেফতার করা যাবে, তাকে চেক করতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা। আমার নিজের ওনাকে যদি বেনিফিট অফ ডাউট দিতে হয়, আমাকে বলতেই হবে যে উনি যদি বলেন ঘটনা যদি ঘটেও যায়, তো অপরাধীরা ছাড় পাবে না, আমরা দরকার হলে তারা পালানোর আগেই ধরে ফেলবে। আমরা আবার চিটাগংয়েও যে বেশ কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে, যেমন চিটাগং সিএমপি কমিশনার মানে বেশ কড়া বার্তায় দিয়েছেন যে অন্য কোনো ধরনের কিছু বার্স্ট ফায়ার করবে না একদম। তো মানে এটা নিয়ে অবশ্য এক ধরনের এইটা মূলত উনি এই বার্তাটা দিয়েছিলেন ওয়্যারলেসে, চিটাগং মেট্রোপলিটন পুলিশের যেটা নিজস্ব ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা সেইখানে, এবং কেউ একজন, এবং সম্ভবত তিনি পুলিশের মধ্যে কেউ একজন, সেই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি কথাটা বলেছিলেন যে শটগান হবে না, চাইনিজ রাইফেলও বাদ, এখন এসএমজি বার্স্ট ফায়ার মোডে থাকবে। তো সবাই এটাকে ব্রাশ ফায়ার মোডে থাকার মতো একটা জিনিস দিয়ে প্রচার করেছেন এবং আলাপ থেকে সিএমপি কমিশনের সাথে কথা বলা হয়েছিল। তিনি বলেছেন যে আমি বলেছি বার্স্ট ফায়ারের কথা, যেই রাইফেল দিয়ে একসাথে 30-40টা গুলি বেরোয়, যাতে অপরাধীরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিংবা তাদেরকে ডিসমেন্টাল করে দেওয়া যায়, এবং সেটা তাদের ট্রেনিং নেওয়া আছে কিভাবে একদম মানুষের মেনে না ফেলে কিংবা ক্ষতি না করে, মানে তাদের একটা সেট অফ গাইডলাইনস আছে। আমি এই ধরনের বার্তাগুলোকে একদম যে অনেক এই ধরনের বার্তাগুলো এক ধরনের আশ্বস্ত জায়গাতেও আমি আসলে দেখতে চাই, যে হ্যাঁ জনগণও বুঝছে যে পুলিশ সিরিয়াস। এখন বলা হচ্ছিল যে ওই ন্যাশনাল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ পুরান ঢাকায় যে এইসের হত্যার ঘটনাটি ঘটেছে, খানিকটা একদম সিনেম্যাটিক স্টাইলে দিনের আলোতে হচ্ছে, সেই 2জন আসামিও গ্রেফতার দাবি করছে, 5 জন গ্রেফতার করেছে, 2 জন শুটার সহ, এবং তো একই সঙ্গে এইগুলাও তো আশ্বাসের বিষয় যে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই পরিস্থিতি সিরিয়াসলি ট্যাকেল করা শুরু করছে। কিন্তু হ্যাঁ জনগণের মনে আস্থা আসেন, আপনি বলছেন যে এইটুকুই আসলে এনাফ না। আমরা নিশ্চয়ই চাই এই শঙ্কার যে পরিস্থিতি, আতঙ্কের যে পরিস্থিতি, সেটি কেটে যাবে। আমরাও সংবাদগুলো ফলো করব, আবারও নিশ্চয়ই নিউজ অ্যান্ড নয়েজে কথা বলবো। আমরা কথা বলছিলাম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, জনগণের মনে এক ধরনের যে অস্বস্তি আছে, শঙ্কা আছে, আতঙ্ক আছে, সেটি কেটে যাক, সেটি আমরাও প্রত্যাশা করি। আপনারা কি মনে করেন এই মুহূর্তে আপনি কি নিরাপদ, কিংবা সামনের দিনগুলোতে কি নিরাপদ থাকবেন? সেই শঙ্কার কাটার অবস্থা কি আপনারা দেখতে পান খুব সামনের দিকে? আপনাদের মন্তব্য আমরা জানতে চাই, আমাদের জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।